Okay, let's start. দেখো এই যে আমরা যেটা বলছি এখানে এই যে substitution of halogen by hydroxyl group, তাই তো? Substitution halogen by hydroxyl মানে হলো এই আর এটা একটা হ্যালো অ্যালকেন আমরা জানি। এবার এই হ্যালো অ্যালকেনকে আমরা কি করবো এবারে সাবস্টিটিউট বাই হাইড্রক্সিল গ্রুপ। এই হাইড্রক্সিল গ্রুপ আমি এই পর্যন্ত লাস্ট আগের দিন শেষ করেছিলাম, যদিও এখান থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, এই যে কে ও এইচ অর্থাৎ কে ও এইচ এইটা যদি আমাদের অ্যাকোয়াস মিডিয়ামে হয়, অ্যাকোয়াস, তখন এটা কে প্লাস ওইস মাইনাস এ আকারে থাকবে। অর্থাৎ দিস ইজ অ্যাকচুয়ালি কি হবে, দিস ইজ অ্যাকচুয়ালি আমার আয়নিক একটা জিনিস, তাই না? কে প্লাস ওইস মাইনাস এটা কমপ্লিটলি আয়নিক। তাহলে এটা যদি কমপ্লিটলি আয়নিক হয় তাহলে অ্যাকোয়াস সলিউশনে যেটা হবে এই যে আর এখানে এক্স এখানে এই ও এইচ মাইনাস যেটা এই মাইনাসটা এইখানে ব্যাক সাইড অ্যাটাক করবে। ওকে, ব্যাক সাইড অ্যাটাক করে ফ্রন্ট সাইড থেকে এটা বেরিয়ে যেতে পারে। যেহেতু এটা আয়নিক ছিল তাই এই একটা ওইস মাইনাস দিয়ে হবে। ওকে, দেন আমরা কি দেখতে পেলাম যে ফরমেশনটা যেটা হলো সেটা হলো আর ও এস। ওকে, অ্যান্ড এই যে কে এক্সটা বেরিয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম, অ্যালকোহল প্রিপারেশন, অর্থাৎ আমরা এখানে একটা অ্যালকোহল প্রিপারেশনের একটা মেথড আমরা পেয়ে গেলাম। কিন্তু এটা খেয়াল করলে এখানে একটা অ্যালকোহল প্রিপারেশনের মেথড পেয়ে গেলাম। সেই সঙ্গে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে এই যে ও ও আর এনএ ও আর এনএ এনএ থাকা মানে সেটা সবসময় একটা আয়নিক এনএ প্লাস, ও আর এটা একটা মাইনাস। ওকে, তাহলে এই ও আর মাইনাসটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, এই এক্সটা বেরিয়ে যাবে। ওকে, অর্থাৎ এইখানে আমরা কি দেখতে পাবো যে এই আর এই যে আর এই যে ও আর ড্যাশ বা ও আর যাই হোক না কেন সেটা এভাবে যুক্ত হবে। ওকে, অর্থাৎ এইখানে পেলাম সেটা হলো একটা ইথার। শুনতে পাচ্ছ তো তোমরা? আমি এখন জোরে কথা বলতে পারছি না, বুঝলে তো? একটু জোরে কথা বললে আমার পেটে টানটা লাগবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনবে। তো যেটা হচ্ছে তাহলে ইথার ফরমেশনের একটা ব্যাপার। হ্যাঁ, এইটাকে আমরা বলেছিলাম উইলিয়ামসন সিনথেসিস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপারেশন। এবারে আমরা একটা জিনিস দেখবো যে উইলিয়ামসন সিনথেসিস দেখলাম। এবারে একটা জিনিস দেখো যে এটা আর এক্স এটা যখন কে এটা যদি সি তখন আমাদের যে প্রোডাক্টটা হচ্ছে এই সায়ানাইড এসে এখানে অ্যাটাক করবে, এই এক্সটা বেরোবে, অর্থাৎ কে এক্সটা বেরিয়ে যাবে এবং সায়ানাইডটা যুক্ত হবে। এই কোনো ছিল না এই ধরনের রিয়াকশন। আর এই হাইড্রোলিসিসটাও আমরা দেখেছিলাম, যেটা অ্যাসিড হয় সেটা আগের দিন আমরা দেখে নিয়েছি, তাই না? সিএন কে হাইড্রোলিসিস করলে ফর্মেশন হয় এবং এটাকে যদি রিডাকশন করি তাহলে অ্যামিন হয়। ঠিক আছে, এটা আমরা আগের দিন দেখেছি, তাই না? না দেখুনি? দেখবে আছে, খাতায় আছে। হ্যাঁ, যদি খাতায় না থাকে তাহলে ওই যে লেকচারটা আমি আপলোড করে দিয়েছি ওটাই আছে, দেখে নেবে। এবার আমাদের যেটা প্রবলেম হলো যে এই যে এজি অ্যান্ড সিএন এইটার মধ্যে যখনই আমরা হিট দিচ্ছি তখন আমরা যেটা পাচ্ছি, দেখো একটা জিনিস দেখো এখানে তোমার যেটা এতক্ষণ পর্যন্ত যেটা আমরা শিখছিলাম যে এজি সিএন মাইনাস এইটাই সেখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। তাহলে যেটা হওয়া উচিত ছিল আর সিএন এটা হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু মানে যেরকম কেসিএন হচ্ছিল, কিন্তু সেটা হলো না। হয়ে গেল কি উল্টোটা, উল্টো মানে হলো এই এন হয়ে গেল, দেখো সিএন হয়নি, অর্থাৎ সায়ানাইডের জায়গায় আইসোসায়ানাইড এই জিনিসটা ফর্ম হয়েছে। এবং এই জিনিসটা ফর্ম হওয়ার পেছনে
কি কারণ? কারণটা একটাই, এই যে এ জি এইখানে যে বন্ডটা আছে সি ট্রিপল বন্ড যে এন, এই বন্ডটা হয়ে গেছে কোভ্যালেন্ট বন্ড। এটাকে লিখে রাখো যে সি এন যে বন্ডটা মানে এজি সি যে বন্ড সেটা হয়ে গেছে কোভ্যালেন্ট বন্ড। এটা আয়নিক নয়, আয়নিক না থাকার জন্য এই কার্বনের মাথায় মাইনাস নেই আর এজি এর মাথায় প্লাস নেই। এবারে বলবে তুমি তাহলে স্যার এটা কেন এই ধরনের বন্ড? কারণ কে কে যেটা একটা অ্যাক্টিভ মেটাল, সিলভার একটা অনেকটাই সফট মেটালের দিকে চলে গেছে। মানে আমরা এই যে কেটাকে আমরা সফট মেটাল বলি অন্য দিক থেকে, কিন্তু অ্যাক্টিভিটিভ দিক থেকে কে এবং সোডিয়াম হলো অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে? কিন্তু সিলভার ওই দিক থেকে অ্যাক্টিভিটি সিরিজে ওর পজিশনটা অনেক নিচে, তাই না? অর্থাৎ এ কি করতে পারে সায়ানাইডের সঙ্গে, হ্যাঁ, ওইভাবে আয়নিক বন্ডটা না করে, যেহেতু সিলভারের সাইজটা অনেক বড়, হ্যাঁ, তাই এর এই যে পজিটিভ চার্জটা না হয়ে ও কি করবে, শেয়ারিং বন্ডটাকে প্রায়োরিটি দেবে সায়ানাইডের সঙ্গে। অর্থাৎ এজিসিএন একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার মধ্যে, ওর মধ্যে থাকবে এজি এন্ড সিএন এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। তাহলে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে তাহলে আমরা দেখি, দেখো এজি এখানে সিঙ্গেল বন্ড, এখানে সি, এখানে এন, তাহলে এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তাই না? আর এখানে তিনখানার বন্ড আছে, ঠিক আছে? তখন এই যে আমাদের আর, এই যে এক্স, তখন এই লোন পেয়ারটা দিয়ে কিন্তু এখানে অ্যাটাক হবে। কারণ কার্বনের মাথায় যদি মাইনাস না থাকে তাহলে কে অ্যাটাক করবে? বুঝতে পারছো ব্যাপারটা? খেয়াল করলে কি লিখলাম আমি? হ্যাঁ, অর্থাৎ নাইট্রোজেনের যে লোন পেয়ারটা ছিল, কার্বনের মাথায় এখন মাইনাস নেই, এখানে মাইনাসটা নেই। ওকে, এই কার্বনের মাথায় মাইনাসটা নেই, অর্থাৎ এই মাইনাসটা না থাকার জন্য ও কি করবে, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা দিয়ে কিন্তু অ্যাটাকটা করলো। তখন আমরা কি দেখতে পেলাম, যে নাইট্রোজেন অর্থাৎ আর, দেখলাম কি তাহলে আর এখানে এই এন এর সঙ্গে আর যুক্ত হয়ে গেল, অ্যান্ড কার্বন এবারে, এখানে কার্বন এইটা যখনই যুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের মাথায় একটা পজিটিভ চার্জ চলে এলো, ঠিক আছে? পজিটিভ চার্জ চলে আসার জন্য, তাহলে নাইট্রোজেন পজিটিভ চার্জ হয়ে যাওয়ার জন্য তখন কি করলো, এই সায়ানাইডের থেকে অর্থাৎ সিলভার কি করলো, তখন এই বন্ডটাকে কোভ্যালেন্ট বন্ড করে দিয়ে সিলভার তখন বেরিয়ে পড়লো। তার আগে পর্যন্ত কিন্তু সিলভার কোভ্যালেন্ট বন্ড ছিল, এখন ও আয়নিক হয়ে বেরিয়ে গেল, এবং এই যে এখান থেকে যে এক্সটা বেরোলো, এই এক্সটা তখন কি করবে, এই এক্সটা তখন সিলভারের সঙ্গে চলে যাবে। অর্থাৎ এইভাবে আমাদের, অর্থাৎ সিলভারের সঙ্গে যখন আমাদের সিলভার সায়ানাইড, সিলভার নাইট্রাইট, হ্যাঁ, এদের মধ্যে যখন বন্ডগুলো থাকে তখন আমরা দেখবো যে কোভ্যালেন্ট বন্ড, এন্ড এই কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য ওরা কিন্তু রিঅ্যাকশনটা একটু অন্য ধরনের হবে, মানে যেটা হওয়ার কথা ছিল তার উল্টোটা হচ্ছে। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, যে যেখানে কেসিএন ইউজ করলে সায়ানাইড ফর্ম করতো, এখন আমরা দেখতে পাচ্ছি যে আইসোসায়ানাইড ফর্ম করছে। অর্থাৎ আমরা এইখানে আইসোসায়ানাইড, অ্যালকাইল আইসোসায়ানাইড বা অ্যালকাইল কার্বিলামিন, এইটাকে আমরা কার্বিলামিনও বলি। কার্বিলামিন টেস্ট বলে একটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, আমরা সেটা শিখবো পরে আছে, সেটা ওই অ্যামিন চ্যাপ্টারে আছে অ্যাকচুয়ালি, কার্বিলামিন টেস্ট। হ্যাঁ, বোঝা গেছে ব্যাপারটা কেন আমাদের এই রিঅ্যাকশন ইম্পর্টেন্ট? হ্যাঁ, মানে সায়ানাইড না তৈরি করে আইসোসায়ানাইড তৈরি হয়। এবং এখান থেকে তোমার কোশ্চেন অনেক সময় করে বসে যে কেন তোমার ধর সিএন দিয়ে দিল এবং এই যে সিএন দিয়ে দিল, যে প্রোডাক্টটা আলাদা আলাদা হলো কেন, এটা জানছে। তারপরে দেখো যে আমরা যেটা করেছি একদম সিমিলার রিঅ্যাকশনটা আমরা দেখেছি। দেখো এখানে এই যে যখন এটা কে ও এন ও আছে তখন কোনো প্রবলেম নেই, এই অক্সিজেনটা দিয়েই কি করবে, এই আর এর মাথায় অ্যাটাকটা করবে, তাই না? তখন এখানে ফর্মটা কি হলো, আর ও এন ও। ওকে, প্রোডাক্টটা যেটা আছে এটাই। অর্থাৎ এখানে পটাশিয়াম যখন থাকবে তখন কে প্লাস আর তার বাকিটা মাইনাস। কিন্তু যখন এটা সিলভার আছে, একটা জিনিস দেখো, তারপরেই রিয়াকশনটা আমরা দিয়েছি, যখন এটা সিলভার আছে, সিলভারের সঙ্গে অক্সিজেনের যে বন্ডটা, তাহলে এটা কি হবে, অনেকটা কোভ্যালেন্ট বন্ড হবে।
তখন এই কোভ্যালেন্ট বন্ড। এই অক্সিজেন দিয়ে কিন্তু এখানে অ্যাটাক করবে না, তখন অ্যাটাকটা করবে কোথা দিয়ে? এন। তখন দেখো এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা দিয়ে কিন্তু এখানে অ্যাটাকটা করবে, বুঝতে পারলে? অর্থাৎ ও নাইট্রো যেটা ছিল এটা হলো ও নাইট্রো, এটার নাম হলো ও নাইট্রো, কিন্তু এখন হয়ে গেল নাইট্রো, তাই না? নাইট্রো অ্যালকেন, বোঝা গেছে? আর Yes, sir. এটা ছিল ও নাইট্রো অ্যালকেন, ও নাইট্রো অ্যালকেন বা অ্যালকাইল এট্রাইল। ওকে, ও নাইট্রো অ্যালকেন, ও নাইট্রো মানে ও দিয়ে তারপর নাইট্রো লিখলে আমরা বুঝবো যে অক্সিজেনের সঙ্গে অ্যালকাইলের বন্ড আছে, বুঝা গেছে? অ্যালকাইলের সঙ্গে এখানে কি আছে, এই যে অ্যালকাইলের সঙ্গে নাইট্রালের বন্ড আছে, মনে থাকবে? ক্লিয়ার তো? ইয়েস স্যার। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন এইভাবে হয়। আবার ঠিক একই রকম ভাবে এই যে যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখো যে উল্টো দিক থেকে যখন দেখবো যে আমরা এইখানে আমাদের কিন্তু এটা যখন আমাদের সিলভার মানে অ্যাসিড হোক, সিলভার মানে ফ্যাটি অ্যাসিডের সল্ট, একটা অ্যালকোহলিক সলিউশন অফ সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? তখন আমরা কি দেখলাম যে এই লোন পেয়ার, তখন কিন্তু অন্য কোনো অপশন নেই, এখানে যদি লোন পেয়ারটা থাকতো, হ্যাঁ, যদি এইখানে নাইট্রোজেন থাকতো, বুঝা গেছে কি বললাম? যদি এইখানে নাইট্রোজেনটা থাকতো তাহলে কিন্তু এইভাবে অ্যাটাকটা হতো, কিন্তু এখন তো সেই অপশনটা নেই, এইখানে লোন পেয়ার নেই বা মাইনাস নেই, তখন কি করবে? তখন এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে কিন্তু অ্যাটাক করেছে এখানে, বুঝেছো? ক্লিয়ার? মানে এখন অপশনটা অন্য, যদি তুমি বলতে পারো স্যার এই বন্ডটা তো এখন কোভ্যালেন্ট বন্ড, তাহলে তো এইখান থেকে মাইনাসটা গিয়ে তো আর অ্যাটাক করতে পারবে না, কিন্তু এখন মাইনাসটা দিয়ে অ্যাটাক করেনি, এখন অ্যাটাকটা করেছে কি দিয়ে? এই লোন পেয়ারটা দিয়ে। কেন লোন পেয়ারটা দিয়ে? বলবে স্যার তাহলে আগে তো লোন পেয়ারটা দিয়ে করতে পারতো, কিন্তু ব্যাপারটা ছিল আগে এখানে নাইট্রোজেন ছিল, না হলে এখানে তোমার অন্য কিছু ছিল, তাই না? এই ব্যাপারটা বুঝতে পারলে? অর্থাৎ এই জায়গাটা এই কার্বনটা দিয়ে অ্যাটাকটা করেনি, কারণ কার্বনের মাথায় কোনো কিছু নেই, কোনো নেগেটিভ চার্জ নেই, সেই কারণে অ্যালকোহলিক মিডিয়ামে কিন্তু আমাদের এই এস্টার ফর্মেশনটা এটা হলো, অর্থাৎ সাবস্টিটিউশন হ্যালোজেন। এবারে আমাদের দেখো যে আমরা যদি অ্যামিন ফর্মেশনে যাই, অ্যামিন ফর্মেশনটাও খুব ইজি ব্যাপারটা, জানো? ইজি ব্যাপারটা কিভাবে? জাস্ট এটা আর এখানে X থাকবে, হ্যাঁ, আর এটা অ্যামোনিয়া দেবো আর কি, অ্যামোনিয়া, জাস্ট এইটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে? কিন্তু বের করতে হলেই তুমি যে জলের মধ্যে দিয়ে দিলে যে হয়ে যাবে সেটা না, এটা অ্যালকোহলিক মিডিয়াম দিতে হবে। মিডিয়ামটা তোমাকে অ্যালকোহলিক মিডিয়াম দিতে হবে, কারণ হ্যালো অ্যালকেন এগুলো আমরা ডিজলভ করতে গেলেই অ্যালকোহলিক মিডিয়ামে ডিজলভ করবো। ওকে, অন্য ধরনের প্রোডাক্ট হতে পারে, কারণ এটা যদি তুমি ওয়াটার মিডিয়াম নিয়ে নাও তাহলে ওয়াটারের ওইস মানে তাহলে তখন কি হবে জানো তো? যদি এটা অ্যালকোহলিক মিডিয়াম না নিয়ে এটা যদি আমরা ওয়াটার মিডিয়াম নিতাম তাহলে অ্যামোনিয়া কি করবে? অ্যামোনিয়া ওয়াটারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে, জানো তো? তখন এই যে এইটা আর এইটা, তখন এই ওইসটা এসে এখানে অ্যাটাক করবে, অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে, তখন অ্যামিন তৈরি হবে না। বোঝা গেছে ক্ষিতেশ? আচ্ছা। অনামিকা? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। এটা হলো আমাদের কারণ যে আমরা কি জিনিসটা দেখতে পাচ্ছি, যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এইরকম, যে আমরা যদি এইখানে ওয়াটার ইউজ করে ফেলতাম বা অ্যাকোয়াস ইউজ করে ফেলতাম, তখন এই অ্যামোনিয়াটা কি করতো? NH4 ওইস ফর্ম করে ফেলতো, তখন এই ওইসটা মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতো, এটা বেরিয়ে যেত, অর্থাৎ অ্যালকোহল পেতাম, অ্যামিন পেতাম না। সেই কারণে আমাদের এই মিডিয়ামটা কিন্তু আমাদের কি অ্যালকোহলিক মিডিয়াম কিন্তু রাখতে হবে। অর্থাৎ এইগুলো আমাদের মানে একদম ট্রিক্স, এইগুলো আমাকে মাথায় রাখতে হয়, না হলে কিন্তু মানে মুশকিলে, কারণ অনেক রিয়াকশন একসঙ্গে চলে আসবে, জানো তো? কিন্তু একটা জিনিস Yes, sir. যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আস্তে আস্তে, এই যে আমরা এখন যেগুলো পড়ছি না, এই জিনিসগুলো কতবার যে রিপিট হবে, প্রচুরবার রিপিট। কারণ অ্যামিন চ্যাপ্টারে পড়তে গেলে আমার এটা লাগবে, অর্থাৎ তুমি এই ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের অনেকটা দীর্ঘ, অনেকটা বড়, এই বড় চ্যাপ্টারটা যদি আমরা বারবার পড়ে তাহলে আমাদের অন্য চ্যাপ্টার পড়তে টাইম একদমই লাগবে না, খুব কম টাইম লাগবে।
কিন্তু তোমরা যদি এই সময়টা যদি ঠিক মতো না পড়ো, এই চ্যাপ্টার যদি ঠিক মতো না পড়ো, অন্য চ্যাপ্টার পড়তে গেলে আমাদের কিন্তু অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো এখন বুঝতেই পারছো এখানে অ্যালকোহল রয়েছে, এইখানে এটার মধ্যেই অ্যাসিড রয়েছে। আমরা কি করে অ্যাসিড, সায়ানাইড থেকে অ্যাসিড পেলাম আমরা অলরেডি দেখে ফেলেছি আগের দিন। এখানেই হ্যাঁ, কি করে একটা অ্যামোনিয়া এবং হ্যালো অ্যালকেন থেকে আমরা অ্যামিন পেতে পারি, পেলাম, অর্থাৎ আমাদের অ্যামিন চ্যাপ্টার পড়া যেতে পারে। ঠিক আছে ব্যাপারটা। অর্থাৎ এই জিনিসগুলোই রয়েছে এখানে। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা যদি বেটার করে আমরা শিখে ফেলতে পারি, তাহলে অন্য চ্যাপ্টারে পড়তে গেলে কিন্তু আমাদের সুবিধা হবে। এবার তুমি দেখো এরপরের ইয়েটায়, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড, আরেকটাও অ্যামিন, মানে এখানে অ্যামোনিয়া নয়, অ্যামোনিয়ার বদলে কি আছে, এই যে নাইট্রোজেন একটা আছে, একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেনের বদলে একটা ইথাইল গ্রুপ। মানে আমাদের ব্যাপারটা ছিল এরকম, তো নাইট্রোজেন, এই একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, কিন্তু সেখানে এখন কি রয়েছে, C2H, তো জিনিসটা আর তো কিছু না, এই যে ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনটা, তাহলে এবার কি হলো আমাদের ব্যাপারটা, এই যে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা আর এই বিয়ারটা বেরিয়ে গেল। তাহলে আমরা ডাইইথাইলামিন, অর্থাৎ যেটা পেলাম, এই যে এই একটা ইথাইল আর এই একটা ইথাইল আর এটা অ্যামিন, তার জন্য এটা ডাইইথাইলামিন পেয়ে গেলাম। এবার আরেকটা হাইড্রোজেনকে যদি আমরা সরিয়ে দিই, অর্থাৎ এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে যদি আমরা দেখি, এখানে যদি আমরা C2H5 আমরা দেখি, তাহলে এইরকম একটা জিনিস পেলাম। ঠিক আছে, তখন আরেকটা হাইড্রোজেন এরকম আমরা দিতে পারি, অর্থাৎ সেখানেও আমরা কি পেতে পারি, সেখানে আমরা পেয়ে যেতে পারি এরকম একটা এই যে জিনিসটা আমরা এইরকম পেতে পারি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যামিন। বুঝা গেছে, এটা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন কেন, এখানে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি ব্যাপারটা কিরকম, যে এন এর সঙ্গে একটা C2H5, এখানে আরেকটা এন এর সঙ্গে C2H5, এখানে এন এর সঙ্গে আরেকটা C2H5, অর্থাৎ NN ট্রাইমিথাইল অ্যামিন। NN ট্রাইমিথাইল অ্যামিন, এটার নাম এন 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 মিথাইল, এই ট্রাই হয়ে গেল, এটা ট্রাইইথাইল অ্যামিন। বুঝা গেছে, এলো ঘটনা। অর্থাৎ আমরা এইভাবে পেতে পারি। এইবারে এইখানে যে জিনিসটা আমরা শিখব এখন, সেটা কি দেখো, একটা বলছে যে হফম্যান অ্যামোনালিসিস অফ অ্যালকাইল হ্যালাইড। হফম্যান অ্যামোনালিসিস, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা। This reaction is called Hofmann aminolysis of alkyl halide. এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, হফম্যান। এবার আমরা তারপরেই আবার এই হফম্যানের একটা সাবস্টিটিউশনের থেকে এবার আমরা এলিমিনেশনে আবার হফম্যান আছে, সেটজেপো আছে, হ্যাঁ সেগুলো পরে দেখব। কিন্তু আমরা এখানে আগে কি দেখলাম, যে হফম্যান অ্যামিনোলিসিস অ্যালকাইল হ্যালাইড, মেকানিজম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN1 SN2, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা অলরেডি জানি, কিন্তু আরেকবার আমরা দেখে নিচ্ছি। এবং এই জিনিসগুলো আমি অলরেডি শেখালাম তোমাদেরকে, যে এই যে দেখলাম যে CH3 হ্যাঁ বিআর অলরেডি আমরা দেখে ফেলেছি, জানো তো, আমরা এই মেকানিজমটা অলরেডি জানি, তাই না। এই যে দেখলাম এটা বেরিয়ে গেল, তাই না। এটা নিশ্চয়ই আর দেখানোর দরকার নেই আমার, তাই না। এটা আমরা দেখে দেখে শিখলাম এতক্ষণে, এটা আলাদা করে এখানে আমাদের লেখা আছে অ্যাকচুয়ালি। এবারে যে জিনিসটা হলো যে এটা SN2 না SN1, তখন আমরা যে দেখলাম যে একটার সঙ্গে এটা অলরেডি আগের দিন আমি দেখিয়েছি, রেট কার উপর ডিপেন্ড করছে, রেট যদি ডিপেন্ড করছে, রেট ইকুয়াল টু কি, রেট কনস্ট্যান্ট ইন্টু কার উপর ডিপেন্ড করছে, Rx ইন্টু OH, এটা আমরা আগের দিন দেখেছি, তাই না। এবারে এটার মাথায় 1, এটার মাথায় 1 যদি হয়, তাহলে এটা বাইমলিকুলার রিয়াকশন হচ্ছে, সেই কারণে আমরা এটাকে বলছি SN2 রিয়াকশন, তাই না। এটা তো সবাই জানি নাকি। এন্ড আমরা এখানে যেটা দেখাচ্ছি, দেখো এই যে ও মাইনাসটা দেখাচ্ছি, এটাই ব্যাক সাইড অ্যাটাক করবে, আর এই ফ্রন্ট সাইড দিয়ে ব্রোমিনটা বেরিয়ে যাবে, সেটা
এই যে ডট 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 করে কে এলো, এখানে ডট 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 করে কে এলো, ওইস মাইনাস এলো, আর এই ডট 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 করে বিআরটা বেরিয়ে গেল। ওকে, এটাকে আমরা টোটালটাকে একসঙ্গে কি বলেছি? ট্রানজিশন স্টেট। এটা তোমরা সবাই জানো তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার দেখো এইখানে একটা জিনিস হলো, এইখানে একটা জিনিস হলো, এই যে একটা জিনিস আমরা লিখেছি 100% ইনভার্সন। 100% ইনভার্সন ব্যাপারটা কি? কথাটা হলো ইনভার্স, কথাটা মানে হলো উল্টো, তাই না? ইনভার্স কথাটা মানে হলো উল্টো। এন্ড তোমরা এখানে জিনিসটা দেখতেই পাচ্ছ পরিষ্কার। আমরা বারবার একটা কথা আমি তোমাদের বারবার বলেছি, কি কথাটা বলেছি? ব্যাক সাইড অ্যাটাক, তাই না? ব্যাক সাইড অ্যাটাক, ফ্রন্ট সাইড বলিনি কখনো। ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, আমরা বারবার এরকম দেখাচ্ছি যে আর এখানে এক্স, এখানে ওইস মাইনাস যাই আসুক না কেন, হ্যাঁ, ওইস মাইনাস যাই আসুক না, সেটা ব্যাক সাইড অ্যাটাক করছে, ফ্রন্ট সাইড থেকে বেরিয়ে গেছে, তাই না? এই যে ব্যাক সাইড অ্যাটাক, এই ব্যাক সাইড ব্যাপারটা হলো, দেখো যেই দিকে ব্রোমিন ছিল, এই যে এইটা হলো রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে এখন রাইট হ্যান্ড সাইড থেকে ব্রোমিনটা বেরিয়ে গেছে, ওই এসে কোথায় যুক্ত হয়েছে? লেফট হ্যান্ড সাইডে, তাই না? এটা ক্লিয়ার? অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হলো, মানে ব্রোমিন যে সাইডে ছিল, ওইসটা তার উল্টো সাইডে, অর্থাৎ ইনভার্স পজিশনে এসে অ্যাডিশন হয়েছে, তাই না? তাই তো? অর্থাৎ ব্রোমিনকে সাবস্টিটিউট করেছে ঠিক আছে, কিন্তু ব্যাক সাইডে এসে কে অ্যাড হয়েছে? ওইসটা। অর্থাৎ ইনভার্স, আমাদের কনফিগারেশনটা ইনভার্স হয়ে গেছে। মানে ব্যাপারটা ছিল কার্বন, এইখানে তোমার ধরো হাইড্রোজেন ছিল, এবারে এটা নিচের দিকে ধরো একটা হাইড্রোজেন ছিল, এটা উপরের দিকে একটা হাইড্রোজেন ছিল। এবারে যখনই এই দিক থেকে ওইসটা এলো, তখন এরা সবাই পাল্টে গেল, এদিকে গেল, ও ওইদিকে গেল, ও ওইদিকে গেল, তার মানে কার্বন। এবার ব্যাপারটা কি হলো? এইখানে এই এলো, এটা পুরো উল্টে গেছে, দেখো এই হাইড্রোজেন গুলো এইদিকে, এইদিকে, কারণ এই দিক থেকে কে এলো? ওইসটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, তাহলে এই প্রোডাক্টটা হলো। তার মানে এরা সবাই উল্টে গেল, পজিশনটাকে পাল্টে নিল, অর্থাৎ যারা লেফট হ্যান্ডে ছিল তারা রাইট হ্যান্ডে চলে গেল। ক্লিয়ার? অর্থাৎ এই কারণে আমরা এটাকে বলছি 100% ইনভার্সন প্রোডাক্ট। যদি ওয়ান স্টেপ, অর্থাৎ এই একটা স্টেপে দুটো মলিকুল পার্টিসিপেট করে, এই যে একটা ওইস একটা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এই দুটো মলিকুল যখন পার্টিসিপেট করলো, তখন আমরা এটাকে বললাম বাইমলিকুলার রিয়াকশন হয় SN2। যেহেতু এটা সাবস্টিটিউশন রিয়াকশন হয়েছে, তাই এটা SN2 রিয়াকশন বলছি। আর একটা কি? এটা ইনভার্সন, অর্থাৎ ওয়ান স্টেপ রিয়াকশনে দুটো মলিকুল পার্টিসিপেট করেছে, তাই দিস ইজ ইনভার্সন রিয়াকশন হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে তো? একদম ক্লিয়ার তো? এবার দেখো আমরা এইগুলো লিখেছি যে নিউক্লিওফিলিক অ্যাজ ওয়েল অ্যাজ আউটগোয়িং ব্রোমিন, ব্রোমিন কিভাবে বেরিয়ে গেল, এগুলো আমরা এখানে পরিষ্কার এখানে লিখে রেখেছি। মানে ওই কথাগুলোই লিখে রেখেছি। ট্রানজিশন স্টেট হলো কমপ্লেক্স আনস্টেবল, ক্যান নট বি আইসোলেটেড, অর্থাৎ এই যে জিনিসটা, এই যে এইটাকে, হ্যাঁ, কোনটাকে? এই যে এই জিনিসটাকে আমরা আইসোলেটেড করতে পারি না, এটাই আমরা বলছি আর কি। হ্যাঁ, এই জায়গাটা সেই কথাগুলো আমরা লিখেছি, ঠিক আছে? It next stage the bond between carbon এবং OH stabilize between carbon and bromine break, হয়তো ব্রোমিনটা ব্রেক করে চলে গেল। তোমার এত কথা না বুঝলেও হবে, আমরা যে জিনিসটা আমরা বুঝে গেছি ওই জিনিসটাই এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন আমরা যে জিনিসটা দেখলাম, কি জিনিসটা দেখলাম? যে এইখানে আমরা যখন কার্বন দেখলাম, এইখানে যখন আমার এইচ 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 আছে, যখন ব্রোমিন আছে, তখন আমরা ওইসটা সহজেই এই জায়গাটা অ্যাটাক করতে পারলো, ব্যাক সাইডে অ্যাটাক করতে পারলো। কিন্তু যদি এইখানে এই গ্রুপ হয়ে যায় একটা, কোনটা? এইখানে যদি আমার C2H5 হয়ে যায়, এইটা যদি আমার একটা C2H5 হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? তখন কিন্তু এই ওইসটা সহজে এখানে অ্যাটাক করতে পারবে না, তাই না? পারবে কি বলো? কারণ এই বড় বড় গ্রুপগুলো কি করবে তখন? এই ওইসটাকে রেজিস্ট করবে, বাধা দেবে, অ্যাটাক করতে পারবে না এখানে। মাথায় থাকবে কি বললাম? অর্থাৎ এই বড় বড় গ্রুপগুলোকে বললাম আমরা স্টেরিক ক্রাউডেড গ্রুপ,
মনে থাকবে স্টেরিক ক্রাউডেড গ্রুপ। এই স্টেরিক ক্রাউডেড গ্রুপের জন্য আমাদের কি হবে না, অ্যাকচুয়ালি স্টেরিক ক্রাউডেড গ্রুপের জন্য যেটা প্রবলেম হবে সেটা হলো কেউ কখনোই যেটা করতে পারবে না, সেটা কি অ্যাটাক করতে পারবে না। সেই কারণে আমরা কি দেখব, যে অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি যখন CH3 ছিল তখন সহজেই CH3 ব্যাকসাইড অ্যাটাক করে ক্লোরিন এই এক্সটাকে বের করে দিল, অর্থাৎ তারপরে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, টারশিয়ারিকে সহজে অ্যাটাক করতে পারবে না, তাই না? বোঝা গেছে? অর্থাৎ সেই কারণে SN2 রিঅ্যাকশনটা ডিক্রিজ করতে থাকবে। কোথা থেকে? যদি টারশিয়ারি হ্যালাইড হয় তাহলে SN2 রিঅ্যাকশন হবেই না বললেই চলে, তাই না? বোঝা গেছে? তাহলে কি হবে, আমরা যদি দেখি আর কার্বন, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে হ্যালাইড, ঠিক আছে? তাহলে এখানে তো OH এসে তো অ্যাটাক করতে পারছে না, এখানে অ্যাটাক করতে পারবে না। যদি না পারে তখন কি করবে, অর্থাৎ এইটা টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে এই SN2টা হবে না, তখন কি করবে, এখান থেকে আমরা কি দেখবো, এটা পোলার প্রোটিক সলভেন্ট, অর্থাৎ যদি এটার মধ্যে ওয়াটার দেই বা একটা প্রোটিক সলভেন্ট ইজিলি দিলে, অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনও দিতে পারি, আমরা ওয়াটার দিলাম, তাহলে কি হলো, আস্তে করে আর কার্বন আর আর এটা বেরিয়ে গেল, হ্যাঁ এক্সট্রা বেরিয়ে গেল এখান থেকে, ধীরে ধীরে আস্তে স্লোলি বেরিয়ে গেল, অর্থাৎ এটা স্লো স্টেপে বেরিয়ে গেল। যদি স্লো স্টেপ এটা হয় তখন এটাই রেড ডিটারমিনিস্টিক হবে, আর রেড ডিটারমিনিস্টিক হবে এই একটাই মলিকুল পার্টিসিপেট করলো, তাই না? তাই তো অনামিতা, বুঝেছো? একটা মলিকুল পার্টিসিপেট করাতেই আমরা কি দেখব, আমরা এই জিনিসটা দেখবো, এই যে যখন এই যে গ্রুপটা দেখো, আর গ্রুপটা এখানে 3টা আর গ্রুপ রয়েছে, তাহলে ব্রোমিনটা এই সহজে ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না, তাই আমরা এই রিঅ্যাকশনটা কিন্তু SN2 রিঅ্যাকশন বলবো, এটাকে বলবো SN1 রিঅ্যাকশন। কেন? ফার্স্টে ও কি করবে, ও কি করবে বললাম, এই যে এইরকম এই ব্রোমিনটা আগে বেরিয়ে যাবে, এখানে প্লাস তৈরি হবে, তারপরে এবারে OH এসে যে কোনো সাইড থেকে অ্যাটাক করতে পারে বা এই দিক থেকে অ্যাটাক করতে পারে, অর্থাৎ তখন কিন্তু আমাদের 100% কি হবে না, ইনভার্সন হবে না, তাই না? বুঝলে? প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা ওই রকম CH3 কার্বন, এখানে OH-টা হবে বটে, কিন্তু এইটা কোন দিকে থাকবে সেটা আমরা কিন্তু ডাইরেক্টলি বলতে পারবো না যে লেফট হ্যান্ডে থাকবে বা রাইট হ্যান্ডে থাকবে। দেখো এই যে প্রোডাক্ট যেটা আমরা লিখেছি, এই যে প্রোডাক্টটা দেখো, যেদিকে ব্রোমিন ছিল সেদিকেও আমরা এটা দিতে পারি, তাই না? OH-টা থাকতে পারে, আবার যেদিকে তোমার নেই, যেদিকে ব্রোমিন ছিল না সেদিকেও আমরা দিতে পারি, খেয়াল করেছো নীতিশ? Yes, sir. হ্যাঁ, অর্থাৎ ব্রোমিনটা আমাদের কি হতে পারে, যে কোনো দিক থেকে, আগে ব্রোমিনটা বেরিয়ে গেছে যেহেতু, তাই OH-টা আমাদের লেফট হ্যান্ডও আসতে পারে আবার রাইট হ্যান্ডও আসতে পারে, কোনো প্রবলেম নেই। তাই এটাকে আমরা বলছি 50% রিটেন করে গেছে অ্যান্ড 50% ইনভার্স হয়ে গেছে, তাই না? মানে আমাদের তো অপশন আছে যে কোনো দিক থেকে, OH-টা এই দিক থেকে আসতে পারে, এই দিক থেকেও আসতে পারে, অর্থাৎ 50-50 অপশন হয়ে গেছে, তাই না? অর্থাৎ 50% আমাদের রিটেনশন ইন কনফিগারেশন অ্যান্ড 50% ইনভার্সন ইন কনফিগারেশন এই প্রোডাক্টটা তৈরি হতে পারে। তবে কনফিগারেশন মানে এই যেভাবে 4টে বন্ড তৈরি হলো, হ্যাঁ এটাকে তো আমরা কনফিগারেশন বলি, ঠিক আছে? অর্থাৎ 4টে বন্ড যুক্ত যে কম্পাউন্ড একটা তৈরি হলো, এটা একটা কনফিগারেশন, এটা একটা কনফিগারেশন, বোঝা গেছে? অর্থাৎ এইটা দেখা গেল যেদিকে ব্রোমিন ছিল সেই দিকে আমাদের OH-টা এসে যুক্ত হয়েছে, তাই এটাকে বলছি রিটেনশন ইন কনফিগারেশন। রিটেনশন মানে একই রকম রয়ে গেছে, আর ইনভার্সন ইন কনফিগারেশন মানে জাস্ট উল্টে গেছে, দ্যাটস মিন ব্রোমিন যেদিকে ছিল তার উল্টো দিকে আমাদের OH-টা এসেছে, বোঝা গেছে? অর্থাৎ এই কারণে আমরা বলছি 50% ইনভার্সন প্রোডাক্ট অ্যান্ড 50% রিটেনশন প্রোডাক্ট আমরা পেয়েছি। কখন পেয়েছি এটা, কিসের জন্য পেলাম? ফর SN1 রিঅ্যাকশন। এন্ড SN1 রিঅ্যাকশন কেন হলো? যদি আমাদের স্টেরিক ক্রাউডিং হয়, অর্থাৎ কার্বনের সঙ্গে, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে, এইটা হলো 3 ডিগ্রি কার্বন,
অর্থাৎ 3 ডিগ্রি কার্বনের সঙ্গে, অর্থাৎ এখানে গ্রুপ, এখানে গ্রুপ, এরকম বড় বড় গ্রুপ যখন থাকবে তখন আমরা কি দেখবো, SN1 রিয়াকশনের মাধ্যমে রিয়াকশনগুলো হবে। অ্যান্ড এখানে আমরা কি দেখলাম, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, তারপরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে শুধু কার্বোক্যাটায়ন, তাই না? আমরা এটা জানি তো যে এই যে একটা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, ধরো CH3, এখানে CH3, এখানে CH3, এইটা যদি কার্বোক্যাটায়ন হয়, এদিক থেকে প্লাস আই এফেক্ট, এদিক থেকে প্লাস আই এফেক্ট, এদিক থেকে প্লাস আই এফেক্ট, তাই না? হয়তো তাহলে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, মনে থাকবে। অর্থাৎ এবার যদি আমাদের দুটো কার্বোক্যাটায়ন থাকে, অর্থাৎ এদিকে একটা CH3, এদিকে একটা CH3, আর এটা হাইড্রোজেন থাকে, তাহলে এটা যদি কার্বোক্যাটায়ন হয়, তাহলে এটা একটা প্লাস আই এফেক্ট, একটা প্লাস আই এফেক্ট, কিন্তু এটা প্লাস আই এফেক্ট, তাই তিনটে প্লাস আই এফেক্ট থাকবে। যে কার্বোক্যাটায়নের তিনটে প্লাস আই এফেক্ট থাকবে, সেটা বেশি স্টেবল হবে দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, একদম ক্লিয়ার তো? অর্থাৎ 3 ডিগ্রি আমাদের যেটা আছে 3 ডিগ্রি হ্যালাইড, এইগুলোর একটা অর্ডার আমরা দেখতেই পারি, যে হ্যালাইড SN1 যারা দেবে তারা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যাদের তৈরি হবে তারা, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এরা SN1 রিয়াকশন দেবে। এন্ড যারা একদম মিথাইল হ্যালাইড, এরা তো SN2 রিয়াকশন বেশি দেবে, তাই না? এবার যখন এইরকম একটা যখন এলো, যে এই যে কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয় কেন বলো তো? কারণ এখানে রেজোনেন্সটা আছে, ঠিক আছে? এখানে রেজোনেন্সটা থাকার জন্য আমরা কি দেখতে পেলাম, যে এই দেখো, যদি এরকম পাশে যদি এরকম থাকে সি ডাবল বন্ড সি, এখানে সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এখানে প্লাস আই এফেক্টের থেকেও এইটা এখানে গিয়ে সঙ্গে সঙ্গে ডাবল বন্ড করবে, এখানে প্লাস হবে, আবার এখান থেকে এসে এখানে ডাবল বন্ড করবে, এখানে প্লাস হবে, তাই না? রেজোনেন্স থাকতে পারে, রেজোনেন্স হলো সেই কার্বোক্যাটায়নটা স্টেবল হয়। ক্লিয়ার? আমরা এখানে সেইভাবে লিখেছি জিনিসগুলো, যদি তোমরা হ্যাঁ, আমি একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছি জিনিসটা, যা যা লেখা আছে এগুলো আমি মুখে বলে দিলাম অলরেডি, হ্যাঁ, না বোঝার কিছু নেই। এইবারে তোমাদের যদি বলি যে অপটিক্যাল অ্যাক্টিভিটি গুলো কি ছিল, যদি আমরা এটা 11-এর একটা চ্যাপ্টারে আমরা পড়ে নিয়েছি যদিও, কিন্তু তবু আমরা আরেকবার একটুখানি বলে দিচ্ছি, কারণ এই যে আমরা ইনভার্সন, এই যে যত কিছু, এগুলো আমরা কিভাবে বুঝি ব্যাপারটা, অপটিক্যাল অ্যাক্টিভিটি যে ব্যাপারটা সেটা কি? অপটিক্যাল অ্যাক্টিভিটি কিছুই না, দেখো এই যে এটা একটা লাইট বেরোচ্ছে, মনোক্রোমাটিক লাইট। এই যে মনোক্রোমাটিক বলতে এই একটা লাইনকে মনোক্রোমাটিক বলছে, কারণ যে কোনো একটা লাইট যখন এই যে আমাদের যে লাইটটা জ্বলছে এখন, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি পলিক্রোমাটিক লাইট। এই পলিক্রোমাটিক লাইট থেকে আমাদের একটা লাইট তৈরি করাকে আমরা বলি, হ্যাঁ, মনোক্রোমাটিক লাইট, সিঙ্গেল লাইট। অর্থাৎ আমাদের এই লাইটের মধ্যে 7 কালার আছে, তাই না, ভিবজিওর আছে। এই ভিবজিওরকে আমরা যদি সেপারেট করতে পারি, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা কি করলাম, একটা বাল্ব ধরো, সেখানে আমরা এখান থেকে একটা লাইট এটার মধ্যে মানে পুরো লাইটটাকে নিকল প্রিজমের মধ্যে দিয়ে ঢুকলো, তখন ওখান থেকে আমরা একটা লাইটকে সেপারেট করতে পারলাম। তাহলে সেই একটা লাইটকে যদি আমরা সেপারেট করতে পারি, সেই লাইটটা কিভাবে যাবে? লাইটটা এরকম যাচ্ছে, লাইট মানে তো ওয়েভ একটা অ্যাকচুয়ালি। আমরা যদিও ছোট্টবেলা থেকে আমরা শিখি যে লাইট কি করে স্ট্রেট লাইনে চলে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো লাইট স্ট্রেট লাইন নয়, লাইট ইজ এ ওয়েভ, এইভাবে যাচ্ছে। কিন্তু এই ওয়েভের অ্যামপ্লিটিউডটা এত ক্ষুদ্র, সেই কারণে আমরা এটাকে কি বলি, খালি চোখে তো আর দেখা যাবে না এদের অ্যামপ্লিটিউড, সেই কারণে এদেরকে আমরা কি বলি, স্ট্রেট লাইন। ওকে, যাও, তো আমরা এখানে পরিষ্কার এখানে লিখেছি জিনিসগুলো, যে রে অফ লাইট হুইচ শোজ ভাইব্রেশন ইন অনলি ওয়ান প্লেন, দেখো, পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ প্রপাগেশন ইজ কল্ড প্লেন পোলারাইজড লাইট। এই লাইনটাকে একদম মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এই লাইনটাকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কেন মুখস্থ করে ফেলতে হবে? কারণ এই লাইনটা থেকেই আমাদের প্রচুর জিনিসপত্র আমাদের আসে ভবিষ্যতে, হ্যাঁ। এটা তোমার শুধু এই কনসেপ্টটা শুধু কেমিস্ট্রিতে লাগবে তা নয়, ফিজিক্সেও লাগবে, সবসময় লাগবে এই জিনিসটা। কারণ দেখো,
ব্যাপারটা হচ্ছে লাইটটা আমি এইভাবে যাচ্ছে আমি বলছি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এ রে অফ লাইট হুইচ শোজ ভাইব্রেশন, এই যে ভাইব্রেট হচ্ছে, এই যে ভাইব্রেট হচ্ছে, এরকম করে ভাইব্রেট হচ্ছে, হ্যাঁ, ও যেদিকে যাচ্ছে দেখো, যাচ্ছে এই দিকটা, কিন্তু ভাইব্রেট হচ্ছে তো পারপেন্ডিকুলার, তাই না ব্যাপারটা, বুঝতে পারলে? এই জন্য এটাকে আমরা প্রোপাগেশন হচ্ছে এই দিকটা, কিন্তু ভাইব্রেট হচ্ছে এই, সেই কারণে এটাকে বলছি আমরা এ রে অফ লাইট শোজ ভাইব্রেশন only one plane perpendicular to the plane of propagation is called plane polarized light. এই লাইনটা একদম মুখস্থ রাখতে হবে। what is plane polarized light, এই কোশ্চেনটা এইভাবে থাকে অনেক সময়, ঠিক আছে? এটা আমাদের ওই ইয়েতে লাগবে, মানে কম্পিটিটিভ এক্সাম গুলোতে লাগবে মেইনলি। আর এখানে শুধু ডাইরেক্টলি এভাবে জিজ্ঞেস করবে, কিন্তু এটার কনসেপ্টটা আমাদের লাগবে। এবার when an ordinary light, দেখো ordinary or monochromatic light is placed, দেখো বা এই পাস্ট করছে, এখানের মধ্যে দিয়ে পাস করছে through a nickel prism, part of light is refracted and part of the it's transmitted. The transmitted light shows vibration only in one plane perpendicular to the plane of propagation is called plane polarized light. অর্থাৎ আমরা অলরেডি বুঝে গেছি ব্যাপারটা, যে এইটার মধ্যে দিয়ে আমরা যখন অর্ডিনারি লাইটটা এই প্লেন নিকেল প্রিজমের মধ্যে দিয়ে যাবে, তখন ও এই ভাইব্রেশন হতে হতে একটা ডিরেকশনে যেতে থাকবে, অর্থাৎ তখন আমরা তাকে প্লেন পোলারাইজ বলি। অর্থাৎ তাহলে নিকেল প্রিজমের কাজটা কি, অর্ডিনারি লাইটকে আমাদের একটা মনোক্রোমেটিক লাইটে সেপারেট করে দেওয়া, বুঝতে পারছো? নিকেল প্রিজমের কাজটা হলো এটা, মাথায় রাখবে। এবারে যেটা আমাদের আসবে যে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড গুলো, হ্যাঁ তোমরা অলরেডি পড়েছো, সেখানে আমি ডিটেলসে যাব না। কেন ডিটেলসে যাব না, কারণ এখানে শুধু আমাদের রেসিমিক মিক্সচারটা নিয়ে আমি কথাগুলো বলবো, আর বাকিগুলো আমরা কিন্তু অলরেডি অ্যানানসিওমার আমরা জানি, তাই না? অ্যানানসিওমার, ডায়াস্ট্রোআইসোমার, এগুলো জানো কি জানো না? তাহলে আমাকে বলতে হবে। অ্যানানসিওআইসোমার, ডায়াস্ট্রোআইসোমার, এগুলো সবাই কি জানি? একবার বলে দিন। বলে দেবো স্যার, একবার রিপিট করে দিও। ওকে, ইয়েস স্যার। তাহলে আমাদের দেখো একটা জিনিস বুঝতে হবে শুধু আমাদের, তাহলে এখন আগে ফার্স্টে তাহলে এই জিনিসটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এইটা তো আমাদের আবার দেখছি এখন শেষ হয়ে যাচ্ছে, লেস 1 মিনিট হয়ে গেছে। তাহলে এই ফার্স্ট পার্টটা হলো, সেকেন্ড পার্টে আমি তাহলে পুরো অপটিক্যাল অ্যাক্টিভিটিটা বোঝাবো, তাই না? পুরো অপটিক্যাল অ্যাক্টিভিটিটা এখানে বোঝাচ্ছি। স্যার সেম লিংকে ঢুকবো তো? হ্যাঁ, সেম লিংকে না হলে আমি লিংক পাঠাচ্ছি। এই আমি ল্যাপটপ থেকে খুলেছি, তো ল্যাপটপ থেকে খুললে অনেক সময় ও ইয়েটা নেয় না,